আসসালামু আলাইকুম। গল্পের অঙ্গানি আপনাদের স্বাগতম। এটি আমার ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিও। জানি না কেমন হবে। গল্পে থাকছে হুমায়ুন আহমেদের অচিনপুর, একটি অসাধারণ উপন্যাস। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই। তো চলুন শুরু করি। মরবার পর কি হয়? 8-9 বছর বয়সে এর উত্তর জানবার ইচ্ছে হলো। কোনো গুঁড়ো তত্ত্ব নিয়ে চিন্তার বয়স সেটি ছিল না, কিন্তু সত্যি সত্যি সেই সময় আমি মৃত্যু রহস্য নিয়ে ভাবিত হয়ে পড়েছিলাম। সন্ধেবেলা নবু মামাকে নিয়ে গা ধুতে গিয়েছি পুকুরে। চারিদিক ঝাপসা করে অন্ধকার নামছে। এমন সময় হঠাৎ করেই আমার জানবার ইচ্ছে হলো, মরবার পর কি হয়? আমি ফিসফিস করে ডাকলাম, নবু মামা, নবু মামা। নবু মামা সাঁতরে মাছ পুকুরে চলে গিয়েছিলেন। তিনি আমার কথা শুনতে পেলেন না। আমি আবার ডাকলাম, নৌ মামা, মামা, রাত হয়ে যাচ্ছে। আর একটু ভয় লাগছে আমার। একা একা পাড়ে বসে থাকতে সত্যি আমার ভয় লাগছিল। নবু মামা উঠে আসতেই বললাম, মরবার পর কি হয় মামা? নবু মামা রেগে গিয়ে বললেন, সন্ধেবেলা কি বাজে কথা বলিস? নবু মামা ভীষণ ভীতু ছিলেন। আমার কথা শুনে তার ভয় ধরে গেল। শেষ সন্ধ্যায় দুজনে চুপি চুপি ফিরে চলেছি। রৈশদ্দি চাচার কবরের পাশ দিয়ে আসবার সময় দেখি সেখানে কি দুটি ধূপকাঠি জ্বালিয়ে রেখে গেছে। দুটি লিকলিকে ধোঁয়ার শিখা উড়ছে সেখান থেকে। ভয় পেয়ে নবু মামা আমার হাত চেপে ধরলেন। শৈশবের এই অতি সামান্য ঘটনাটি আমার খুব স্পষ্ট মনে আছে। পরিণত বয়সে এ নিয়ে আমি অনেক ভেবেছি। ছোট একটি ছেলে মৃত্যুর কথা মনে করে একা কষ্ট পাচ্ছে, এ ভাবতেও আমার খারাপ লাগত। সত্যি তো, সামান্য কোনো ব্যাপার নিয়ে ভাববার মতো মানসিক প্রস্তুতিও যার নেই, সে কেন কবরে ধূপের শিখা দেখে আবেগে টলমল করবে? কেন সে একা একা চলে যাবে সোনাখালি? সোনাখালি খালের বাঁধান পুলের ওপর বসে থাকতে থাকতে একসময় তার কাঁদতে ইচ্ছে হবে। আসলে আমি মানুষ হয়েছি অদ্ভুত পরিবেশে। প্রকাণ্ড একটি বাড়ির অগন্তি রহস্যময় কোঠা, বাড়ির পেছনে জড়াজড়ি করা বাঁশবন। দিন মানেই শেয়াল ডাকছে চারিদিকে। সন্ধ্যা হব হব সময় বাঁশবনের এখানে ওখানে জ্বলে উঠছে ভূতের আগুন। দোতলার বারান্দায় পা ছড়িয়ে বিচিত্র সুরে কোরআন পড়তে শুরু করেছে কানা বিবি। সমস্তই অবিমিশ্র ভয়ের। আবছা অন্ধকারে কানা বিবির দুলে দুলে কোরআন পাঠ শুনলেই বুকের ভেতর ধক করে উঠত। নানিজান বলতেন, কানার কাছে এখন কেউ যেও না গো। শুধু কানা বিবির কাছেই নয়, মোহরের মা পা ধোয়াতে এসে বলতো, পোলাপান কুয়ার তারায় কেউ যেও না। কুয়োর তলায় সন্ধ্যাবেলায় কেউ যেতাম না। সেখানে খুব একটা ভয়ের ব্যাপার ছিল। ওখানে সন্ধ্যাবেলায় যেতে নেই। চারিদিকেই ভয়ের আবহাওয়া। নানিজানের মেজাজ ভালো থাকলে গল্প ফাঁদতেন। সেও ভূতের গল্প। হাট থেকে শোল মাছ কিনে ফিরছেন তার চাচা। চারিদিক অন্ধকার হয়ে এসেছে। শ্রাবণ মাস, বৃষ্টি পড়ছে টিপটিপ। ডিস্ট্রিক্ট বোর্ডের সড়ক ছেড়ে বাড়ির পথ ধরেছেন। অমনি পেছন থেকে নাকি সুরেকে চেঁচিয়ে উঠল, মাছটা আমারে দিয়ে যা। রাতের বেলায় ঘুমিয়ে পড়া ছেলে মেয়েদের জাগিয়ে এনে ভাত খাওয়াতো মোহরের মা। লম্বা পাটিতে সারি সারি থালা পড়ত। ঘুম ঘুম চোখে ভাত মাখাচ্ছি, এমন সময় হয়তো চুপ করে শব্দ হলো বাড়ির পেছনে। মোহরের মা খসখসে গলায় চেঁচিয়ে উঠল, পেত্তুনি নাকি, পেত্তুনি নাকি রে? নবু মামা প্রায় আমার গায়ের উপর হুমড়ি খেয়ে চাপা সুরে বলতো, ভয় পাচ্ছি ও মোহরের মা, আমার ভয় লাগছে। নানাজানের সেই প্রাচীন বাড়িতে যা ছিল সমস্তই রক্ত জমাট করা ভয়ের। কানাবিবি তার একটিমাত্র তীক্ষ্ণ চোখে কেমন করেই না তাকাতো আমাদের দিকে। নবু মামা বলতো, ওই বুড়ি আমার দিকে তাকালে কঞ্চি দিয়ে চোখ গলে দেব। কানাবিবি কিছু না বলে ফেলফেলিয়ে হাসত। মাঝে মধ্যে বলতো, পোলাপান ডরাও কেন, আমি কিতা পেতনি? পেতনি না হয়েও সে আমাদের কাছে অনেক বেশি ভয়াবহ ছিল। শুধু আমরা নই, বড়রাও তাকে সমীহ করে চলতেন। আর সমীহ করবে না ভাই কেন? বড় নানি জানেন নিজের মুখ থেকে শোনা গল্প। তার বাপের দেশের মেয়ে কানা বিবি। বিয়ের সময় সঙ্গে করে নিয়ে এসেছেন। ভাই ফরমাস খাটে, হেসে খেলে বেড়ায়।
একদিন দুপুরে সে পেটের ব্যথায় কন্ত্রাচ্ছে। কিছুতেই কিছু হয় না, এখন যায় তখন যায় অবস্থা। নানাজান লোক পাঠিয়েছেন আশু কবিরাজকে আনতে। আশু কবিরাজ এসে দেখে সব শেষ, বরফের মতো ঠান্ডা শরীর। খাটিয়ায় করে বই নিয়ে যাওয়ার জন্য বাঁশ কাটতে লোক গেল। নানিজান মরার মাথার কাছে বসে কোরআন পড়তে লাগলেন। অদ্ভুত ব্যাপারটা ঘটল ঠিক তখনই। আমার নানিজান ভয়ে ফিট হয়ে গেলেন। নানাজান আতঙ্কে চেঁচিয়ে উঠলেন, ইয়া মাবুদ, ইয়া মাবুদ, কারণ কানা বিবি সে সময় ভালো মানুষের মতো উঠে বসে পানি খেতে চাচ্ছে। এরপর থেকে স্বভাব চরিত্রে আমূল পরিবর্তন হলো তার। দিনরাত নামাজ রোজা। আমরা যখন কিছু কিছু জিনিস বুঝতে শিখেছি, তখন থেকে দেখছি সে পাড়ার মেয়েদের তাবিজ কবজ দিচ্ছে। সন্ধ্যা হতে না হতেই দোতলার বারান্দায় কুপি জ্বালিয়ে বিচিত্র সুরে কোরআন পড়ছে। ভয় তাকে পাবে না কেন? এ তো গেল রাতের ব্যাপার। দিনের বেলাও কি নিস্তার আছে? গোল্লাছুট খেলতে গিয়ে যদি ভুলে কখনো পুবের ঘরের কাছাকাছি চলে গিয়েছি, অমনি রহমত মিয়া বাঘের মতো গর্জন করে উঠেছে, খাইয়া ফেলামো, ওই পোলা কাঁচা খাইয়া ফেলামো, কচকচকচ। ভয়ানক জোয়ান একটা পুরুষ, শিকল দিয়ে বাঁধা। ব্যাপারটাই ভয়াবহ। বদ্ধ পাগল ছিল রহমত মিয়া, নানাজানের নৌকার মাঝি। তিনি রহমতকে স্নেহ করতেন খুব, সারিয়ে তুলতে চেষ্টাও করেছিলেন, লাভ হয়নি। এ সমস্ত মিলিয়ে তৈরি হয়েছে আমার শৈশব। গাঢ় রহস্যের মতো ঘিরে রয়েছে আমার চারিদিক। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি অল্প বয়সের ভয়কাতর একটি ছেলে তার নিত্যসঙ্গী নবু মামার হাত ধরে ঘুমুতে যাচ্ছে দোতলার ঘরে। নবু মামা বলছেন, তুই ভিতরে জানালা দড়ি বন্ধ করে আয়, আমি দাঁড়াচ্ছি বাইরে। আমি বলছি, আমার ভয় করছে, আপনিও আসেন। মামা মুখ ভেঙচে বলছেন, এতেই ভয় ধরে গেল? টেবিলে রাখা হ্যারিকেন থেকে আবছা আলো আসছে। আমি আর নবু মামা কুকুর কুণ্ডলি হয়ে লেপ মুড়ি দিয়ে শুয়ে আছি। নবু মামা শুতে না শুতেই ঘুম। একা একা ভয় আমার কান্না আসছে। এমন সময় বাড়ির ভেতর থেকে হইচই শোনা গেল। শুনলাম খড়ম পায়ে খাটখাট করে কে যেন এদিকে আসছে। মোহরের মা মিহি সুরে কাঁদছে। আমি অনেকক্ষণ সেই কান্না শুনে একসময় ঘুমিয়ে পড়লাম। জানতেও পারিনি সে রাতে আমার মা মারা গিয়েছিলেন। সে রাতে আমার ঘুম ভেঙেছিল ফজরের নামাজের সময়। জেগে দেখি বাদশা মামা চুপচাপ বসে আছেন চেয়ারে। আমাকে বললেন, আর ঘুমিয়ে কি করবি, আয় বেড়াতে যাই। আমরা সোনাখালীর খাল পর্যন্ত চলে গেলাম। সেখানে পাকা পুলের ওপর দুজনে বসে বসে সূর্যোদয় দেখলাম। প্রচণ্ড শীত পড়েছিল সেবার। কুয়াশার চাদরে গাছপালা ঢাকা। সূর্যের আলো পড়ে শিশির ভেজা পাতা চকচক করছে। কেমন অচেনা লাগছে সবকিছু। মামা অন্যমনস্কভাবে বললেন, রঞ্জু, আজ তোর খুব দুঃখের দিন। দুঃখের দিনে কি করতে হয় জানিস? না। হা হা করে হাসতে হয়। হাসলেই আল্লাহ বলেন, একে দুঃখ দিয়ে কোনো লাভ নেই, একে সুখ দিতে হবে। বুঝেছিস? বুঝেছি। বেশ, তাহলে হাসি দে আমার সঙ্গে। এই বলে তিনি হো হো করে হেসে উঠলেন। বাদশা মামার খুব মোটা গলা ছিল। তার হাসিতে চারিদিক গম গম করতে লাগলো। আমিও তার সঙ্গে গলা মেলালাম। বাদশা মামা বললেন, আজ আর বাসায় ফিরে কাজ নেই, চল শ্রীপুর যাই, সেখানে আজ যাত্রা হবে। আমি মহা খুশি হয়ে তার সঙ্গে চললাম। কত দিনকার কথা, কিন্তু সব যেন চোখের সামনে ভাসছে। বাদশা মামার সঙ্গে আমার কখনো অন্তরঙ্গতা হয়নি, অথচ আমরা একই ঘরে থাকতাম। দোতলার সবচেয়ে দক্ষিণের ঘরে দুটো খাটের একটিতে বাদশা মামা, অন্যটিতে আমি আর নবু মামা। সারাদিন বাদশা মামার দেখা নেই। রাতে কখন যে ফিরতেন তা কোনোদিনই জানিনি। ঘুম ভাঙার আগে আগেই চলে গেছেন। কোনো কোনো রাতে ঘুম ভেঙে গেলে দেখেছি গুনগুন করে কি পড়ছেন। যেদিন মেজাজ ভালো থাকতো সেদিন খুশি খুশি গলায় বলতেন, রঞ্জু শোন তো দেখি কেমন হচ্ছে, বলবি? আমি হঠাৎ ঘুম ভাঙা অবস্থায় কি হচ্ছে ঠিক বুঝতে পারছি না। মামা দাঁড়িয়ে হাত নেড়ে নেড়ে বলা শুরু করেছেন, এ রাজ্যপাট যায় যাক, কোনো ক্ষতি নাই, কিন্তু ত্রিদীপ তুমি কোথা যাবে? ভরাট গলা ছিল তার, সমস্ত ঘর কেঁপে কেঁপে উঠত। মাঝপথে থেমে গিয়ে বলতেন, দাঁড়া, পোশাকটা পরে নে, পোশাক ছাড়া ভালো হয় না। তোল, নবুকে ঘুম থেকে তোল। নবু মামার ঘুম ভাঙালেই প্রথম কিছুক্ষণ নাকি সুরে কাঁদত।
বাদশা মামা বিরক্ত হয়ে বলতেন, গাধা, দেখ না কি করছি। তারপর দুজনেই হাঁ পড়ে তাকিয়ে থাকি বাদশা মামার দিকে। আলমারি খুলে তিনি মুকুট বের করেছেন, জরিদার পোশাক পরেছেন, তারপর একা একাই অভিনয় করে চলেছেন। আমরা দুই শিশু মুগ্ধ চোখে তাকিয়ে আছি। বাদশা মামা প্রথম থেকেই আমাদের কাছে দূরের মানুষ। যিনি জরির পোশাক পরে রাত দুপুরে আমাদের অভিনয় দেখান, তিনি কাছের মানুষ হতে পারেন না। বাড়ির মানুষের কাছেও তিনি দল ছাড়া। খুব ছোটবেলায় নানাজান তাকে একবার বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। যে ছেলে স্কুল পালিয়ে যাত্রা দলে চলে যায়, নানাজানের মতো লোক তাকে ঘরে রাখতে পারেন না। খবর শুনে ছোট নানিজান খাওয়া দাওয়া ছাড়লেন। মড়মড় অবস্থা। নানাজান লোক পাঠিয়ে বাদশা মামাকে ফিরিয়ে আনলেন। সেই থেকে তিনি বাদশা মামাকে ঘাটান না। বাদশা মামাও আছেন আপন মনে। বাদশা মামা আমার শিশু চিত্তকে প্রবলভাবে আকর্ষণ করেছিলেন। শিল্পীরা সবসময় শিশুদের আকর্ষণ করে। হয়তো শিশুরাই প্রতিভার খবর পায় সবার আগে। কিন্তু বাদশা মামা দারুণ অসুখী ছিলেন। যে সামাজিক পদমর্যাদা তার ছিল, তা নিয়ে যাত্রা দলের মানুষদের সঙ্গে সহজে মিশতে পারতেন না। অথচ তার চিন্তা ভাবনার সমস্ত জগৎ যাত্রা দলকে ঘিরে। মাঝে মাঝেই তাকে দেখেছি বারান্দায় চেয়ার পেতে চুপচাপ বসে আছেন। যদি গিয়ে বলেছি, মামা কি করেন? কিছু না। সকাল থেকে সন্ধে হয়েছে, মামা তেমনি বসে আছেন। কেউ যদি গিয়ে বলেছে, বাচ্চা তোর কি হয়েছে রে? কিছু না। মাঝে মাঝে এরকম হতো তার। নানাজান তখন ক্ষেপে যেতেন। ছোট নানিজানকে ডেকে বলতেন, ভাং ধরেছে নাকি? শক্ত মুগুর দিয়ে পেটালে ঠিক হয়, বুঝেছ? নানিজান মিনমিন করে কি কৈফিয়ত দিতে চেষ্টা করেন। তারপর একসময় দেখা যায় তিনি বাড়ির পেছনে দাঁড়িয়ে বিনিয়ে বিনিয়ে কাঁদছেন। নানাজানকে সবাই ভয় করতাম আমরা। দোতলা থেকে একতলায় তিনি নেমে এলে একতলা নীরব হয়ে যেত। খুব ছোট বয়সী শিশু, যাদের এখনো বিচার বুদ্ধিও হয়নি, তারাও নানাজানকে দেখলে ফ্যাকাশে হয়ে যেত। ভয়টাও বহুলাংশে সংক্রামক। ভোরবেলায় ঘুম ভাঙত নানাজানের কোরআন পাঠের শব্দে। মোটা গলা, টেনে টেনে একটু অনুনাসিক সুরে অনেকক্ষণ ধরে পড়তেন। তখন মাথায় থাকত লাল রঙের ঝুটিওয়ালা একটা ফেজ টুপি, খালি গা, পরনে শিশকের ধবধবে সাদা লুঙ্গি। হাতলওয়ালা চেয়ারে বসে ঝুঁকে ঝুঁকে অনেকক্ষণ ধরে পড়তেন। পড়া শেষ হয়ে গেলে কিছুক্ষণ চুপচাপ বসে থাকতেন। ছোট নানিজান এই সময় জামবাটিতে বড় বাটি চা তৈরি করে নিয়ে যেতেন। নানাজান চুকচুক করে অনেকটা সময় নিয়ে চা খেতেন। তারপর নিজের হাতে হাঁসের খোঁয়াড় খুলে দিতেন। পাশেই মুরগির খোঁয়াড়, সেটিতে হাতও দিতেন না। হাঁসগুলি ছাড়া পেয়ে দৌড়ে যেত পুকুরের দিকে। তিনিও যেতেন পিছু পিছু। সমস্তই রুটিন বাঁধা, এক চুলো এদিক ওদিক হবার জো নেই। কিছু কিছু মানুষ ভাগ্যকে নিজের হাতে গড়ে, আবার কারো কারো কাছে ভাগ্য আপনিই এসে ধরা দেয়। নানাজান এ দুটির কোনোটির মধ্যেই পড়েন না। পূর্বপুরুষের গড়ে যাওয়া সম্পদ ও সম্মানে লালিত হয়েছেন, কিন্তু অসংযমী হননি। অহংকার ছিল খুব। সে অহংকার প্রকাশ পেত বিনয়ে। হয়তো কোনো আত্মীয় কুটুম্ব এসেছে বেড়াতে, নানাজান ব্যস্ত হয়ে উঠেছেন। বারবার বলছেন, গরিবের ঘরে এসেছেন, কি দিয়ে খেদমত করি? বড় শর্মিন্দায় পড়লাম, বড় কষ্ট হলো আপনার। ওরে তামুকান, আর খাসি ধর দেখি একটা ভালো দেখে। যিনি এসেছেন আয়োজনের বাহুল্য দেখে তিনি লজ্জায় পড়ে যেতেন। ৩৫ বছর আগের দেখা চিত্র, স্মৃতি থেকে লিখছি। সে স্মৃতিকে বিশ্বাস করা চলে? আমরা যারা ছেলে ছোকরার দলে, তাদের প্রতি নানাজানের কিছুমাত্র আগ্রহ ছিল না। একা একা থাকতেন সারাক্ষণই। বড় নানিজান তো কিছু পরিমাণে অপ্রকৃতস্থই ছিলেন। তিনি দোতলা থেকে নামতেন কালে ভদ্রে। ছোট নানিজানও যে কখনো হালকা সুরে নানাজানের সঙ্গে আলাপ করছেন, এমন দেখিনি কখনো। খালারাও আমাদের মতো দূরে দূরে থাকতেন। ক্ষমতাবান লোকরা সবসময় এমন নিঃসঙ্গ জীবন কাটিয়ে যায়। কেন জানি না, আমার নিজের খুব ইচ্ছে হতো নানাজানের সঙ্গে ভাব করি। ঘুমাতে যাবার আগে কতদিন ভেবেছি
নানাজান যেন এসে আমাকে বলছেন, আয় রঞ্জু, বেড়াতে যাই। আমি তার হাত ধরে চলেছি বেড়াতে। কতদিন ভেবেছি আজ ঘুম থেকে উঠেই নানাজানের ঘরের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকব, কিন্তু সে আর হয়ে ওঠেনি। ঘুম ভাঙতেই তাড়া পড়েছে, এই উজু করে পড়তে যা, উজু করে পড়তে যা। মৌলভী সাহেব বসে আছেন বাইরের ঘরে। আমরা সবাই আমপাড়া হাতে করে একে একে হাজির হচ্ছি। মেয়েরা ডান পাশে, ছেলেরা বাঁ পাশে। সমবেত কণ্ঠে আওয়াজ উঠছে, আলিফ 2 পেশ উন, বে 2 পেশ বুন। নাস্তা তৈরি হওয়া মাত্র আরবি পড়া শেষ। তারপর ইংরেজি, বাংলা আর অঙ্কের পড়া। পড়াতে আসতেন রাম মাস্টার, ভারী ভালো মাস্টার, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেন। নবু মামা ছড়া বানিয়েছিলেন, রাম মাস্টার বুড়া, এক পাতার খড়া। স্কুলে যাবার আগে পর্যন্ত পড়াতেন তিনি। তার কাছে পড়তো শুধু ছেলেরাই। মেয়েদের আরবি ছাড়া অন্য কিছু পড়বার প্রয়োজন ছিল না। তারা ঘরের কাজ করত, জড়ি দিয়ে লতাপাতা ফুল বানাতো, বালিশের ওয়ারে নকশা তুলে লিখত, ভুল না আমায়। রাম মাস্টার চলে যেতে যেতে স্কুলের বেলা হয়ে যেত। স্কুল শেষ হয়ে গেলে তো খেলারই পাঠ। সূর্য ডুবে অন্ধকার না হওয়া পর্যন্ত চলতো হই হই। ফুরসত ফেলার সময় নেই। এর মধ্যেই লিলি এসে আমাকে নিয়ে যেত বাড়ির ভেতর। সে নিজেকে সবসময় ভাবত আমার একজন অভিভাবক। সে যে আমার বড় বোন এবং নানাজানের এই প্রকাণ্ড বাড়িতে আমি যে তার সবচেয়ে নিকটতম জন, তা জানাতে তার ভারী আগ্রহ ছিল। শাড়ি পরা, হালকা পাতলা শরীর কোনো ফাঁকে আমার নজরে পড়ে গেলেই মন খারাপ হয়ে যেত। অবধারিতভাবে সে হাত ইশারা করে আমায় ডাকবে, ফিসফিস করে বলবে, কেল সবাই 2 খান করে মাছ ভাজা খেয়েছে, আর তুই যে মোটে একটা নিলি। একটাই তো দিয়েছে আমাকে। বোকা কোথাকার, তুই চাইতে পারলি না? আর দুধ দেবার সময় বলতে পারিস না, আরে খাতা দুধ দাও মোহরের মা। দুধ ভালো লাগে না আমার। ভালো না লাগলে হবে, স্বাস্থ্য ভালো করতে হবে না, বেকুব কোথাকার। এই বলে সে হয়তো কাঁচা মিঠা গাছের আম এনে দিল আমার জন্য। আবার কোনোদিন হয়তো ডেকে নিয়ে গেল বাড়ির পেছনে। আগের মতো গলা নেমে গেছে খাদে। ফিসফিস করে বলছে, কি ভাবিস তুই, আমরা কি ফেলনা? বড় নানিজানের সম্পত্তির অংশ পাবো না আমরা? নিশ্চয়ই পাবো। বড় নানিজানের মেলা সম্পত্তি, আর আমাদের মা হচ্ছে তার একমাত্র মেয়ে। আমরা দুজনেই শুধু ওয়ারিসান, বুঝলি? হ্যাঁ বুঝেছি। কাজ কলাটা বুঝেছিস? হাদার বে হদ্দ তুই। চিচি, এতটুকু বুদ্ধিও নেই। নে, এটা রাখ তোর কাছে। তাকিয়ে দেখলাম চকচকে সিক্কি একটা। কই পেয়েছো? আমার ছিল বলি লিলি আবার ফিসফিস করে বলল, দেখিস আবার গাধার মতো সবাইকে বলে বেড়াবি না। না, বলবো না। লিলির ভাবভঙ্গি থেকে বোঝা যায় পয়সাটা অন্যভাবে জোগাড় করেছে সে। অল্প বয়সে স্নেহটাকে বন্ধন মনে হতো। না চাইতেই যা পাওয়া যায় তা তো সবসময়ই মূল্যহীন। লিলিকে ভালো লাগতো কালে ভদ্রে। যেদিন সে খেয়ালের বসে সামান্য সাজ করে, লজ্জা মিশান গলায় আমাকে দোতলায় ডেকে নিয়ে যেত, সেদিন তাকে আমি সত্যি সত্যি ভালোবাসতাম। কিংবা কে জানে, অল্প বয়সেই হয়তো করুণা করতে শিখে গিয়েছিলাম। সে কিছুক্ষণ ইতস্তত করে নাক মুখ অল্প লাল করে বলতো, আমার বিয়ে হয়ে গেলে তোকে সঙ্গে করে নিয়ে যাব, তুই থাকবি আমার সঙ্গে। কবে বিয়ে হবে? শীঘ্র। তারপরই যেন নেহাইতে একটা কথার কথা এমনিভাবে বলে বসতো, দেখ তো রঞ্জু, শাড়িতে আমাকে কেমন মানায়? ভালো, কিন্তু আমার নাকটা যে একটু থ্যাবড়া। এ বাড়ির কাউকেই লিলি দেখতে পারত না। ভেবে পাই না কেমন করে এত হিংসা পুষে সে বড় হয়েছে। আমি ছাড়া আরেকটি মাত্র মানুষের সঙ্গে তার অল্প বিস্তর খাতির ছিল। তিনি আমাদের বড় নানিজান। বড় নানিজান থাকতেন দোতলায় বাঁদিকের সবচেয়ে শেষের ঘরটায়। অন্ধকার, ছোট্ট একটি কুঠুরি। জানালার সামান্য যে ফাঁক দিয়ে আলো বাতাস আসে, তাও গাবগাছের ঝাঁকড়া ডালপালায় অন্ধকার করে রেখেছে। আলো বাতাসহীন সেই অল্প পরিসর ঘরে বড় নানিজান রাত দিন বসে আছেন। দেখে মনে হবে নানাজানের 1.5 গুণ বেশি বয়স।
মাথায় সমস্ত চুল পেকে ধপধপ করছে, দাঁত পড়ে গাল বসে গেছে। নিচের মাড়িতে একটিমাত্র নোংরা হলুদ দাঁত। মাঝে মধ্যে তিনি রেলিং ধরে কাপা কাপা পায়ে নিচে নেমে আসতেন। কি ফুর্তি তখন আমাদের! সবাই ভিড় করেছি তার চারপাশে। নানিজান মস্ত একটি মাটির গামলায় 2 পয়সা দামের হলুদ রঙের হেনরি সাবান গুলে ফেনা তৈরি করেছেন। ফেনা তৈরি হলেই ঢালাও হুকুম, মুরগি ধরে আন। মুরগি ধরে আনবার জন্য ছোটাছুটি পড়ে যেত আমাদের মধ্যে। সব মুরগি নয়, শুধু ধবধবে সাদা মুরগি ধরে আনবার পালা। নানিজান সেগুলিকে সাবান গলা পানিতে চুবিয়ে পরিষ্কার করতেন। পাশেই বালতিতে নীল রং গলা থাকত, ধোয়া হয়ে গেলেই রঙে চুবিয়ে ছেড়ে দেওয়া। কি তুমুল উত্তেজনা আমাদের মধ্যে! টগরের সঙ্গে যখন এই গল্প করলাম, সে নিচে ঠোঁট উল্টে দিয়ে বলল, এত মিথ্যে কথাও তোমার আসে? ছি ছি! মিথ্যে নয় বলে তাকে কিছুতেই বিশ্বাস করাতে পারলাম না। বড় নানিজানকে নিয়ে কত বিচিত্র সব গল্প আছে। তার ভূতে পাওয়ার গল্পটিও আমি টগরকে শুনিয়েছিলাম। বড় নানিজানের অভ্যেস ছিল সন্ধেবেলা পুকুরে সাঁতার কেটে নেওয়া। তখন কার্তিক মাস, অল্প অল্প হিম পড়েছে। নানিজান গিয়েছেন অভ্যেস মতো গোসল সারতে। সূর্য ডুবে অন্ধকার হলো, তার ফেরবার নাম নেই। মোহরের মা হ্যারিকেন জ্বালিয়ে পুকুর ঘাটে খোঁজ নিতে গিয়ে দেখে কোমর জলে দাঁড়িয়ে তিনি থরথর করে কাঁপছেন। মোহরের মা ভয় পেয়ে বলল, কি হয়েছে গো? নানিজান অস্পষ্টভাবে টেনে টেনে বললেন, ও মোহরের মা, টেনে তোলো আমাকে, আমি উঠতে পারি না, কত চেষ্টা করলাম উঠতে। টগর বলল, হিস্টেরিয়া ছিল তোমার নানির, ভূত ফুত কিচ্ছু নয়। তোমার বড় নানিজানের ছেলে মেয়ে হয়নি নিশ্চয়ই? না, হিস্টেরিয়া ছিল না তার। আর ছেলে মেয়ে যে ছিল না তাও নয়। বড় নানিজানের একটিমাত্র মেয়ে ছিল, হাসিনা। সবাই ডাকতো হাসনা। তিনি আমার আর লিলির মা। হাসনা 3 মাসের একটি শিশুকে কোলে করে আর 4 বছরের একটি মেয়ের হাত ধরে এ বাড়িতে এসে উঠেছিল। কোনো একটি বিশেষ ঘটনার কাল্পনিক চিত্র যদি অসংখ্যবার আঁকা যায়, তাহলে এমন একটি সময় আসে যখন সেই কাল্পনিক চিত্রকেই বাস্তব বলে ভ্রম হয়। আমি মার এ বাড়িতে আসার ঘটনাটি চোখের সামনে স্পষ্ট দেখতে পাই। প্রতিটি ডিটেল অত্যন্ত সূক্ষ্ম। তখন সন্ধে হয়ে গেছে। হ্যারিকেন আর কুপি মিলিয়ে 15-20টি বাতি জ্বলছে এখানে ওখানে। বিল থেকে ধরে আনা মাছের গাদার চারপাশে বসে বৌঝিরা মাছ কুটছেন আর হাসি তামাশা করছেন। হাসনা এলো ঠিক এ সময়ে। অত্যন্ত জেদি ভঙ্গিতে সে উঠোনে এসে দাঁড়ালো। তাকে দেখতে পেয়ে সবাই অবাক হয়ে নেমে এলো উঠোনে। খড়ম খটখট করে নানাজান নেমে এলেন দোতলা থেকে, আর হাসনা শুকনো চোখে দেখতে লাগলো সবাইকে। হাসনার বিয়েতে সারা গাঁর দাওয়াত ছিল। হিন্দুরা মুসলমান বাড়িতে এখন ইচ্ছে করে মাংস খেতে আসেন, তখন আসতেন না। হিন্দুদের জন্য ঢালাও মিষ্টির ব্যবস্থা। নামকরা কারিগর রমেশ ঠাকুর বিয়ের 2 দিন আগে বাড়িতে ভিয়েন বসালেন। আত্মীয় কুটুম্বের জায়গা হয় না ঘরে। নতুন ঘর উঠল এদিকে ওদিকে। গায়ের দারোগা খেতে এসে আঁতকে উঠে বলল, করেছেন কি খান সাহেব? এই যে রাজরাজার ব্যাপার। নানাজান হাসি মুখে বললেন, প্রথম মেয়ের বিয়ে, সবাইকে না বললে খারাপ দেখায়। সবাই আত্মীয় স্বজন। গ্রামের নিতান্ত গরিব চাষিও মেয়ের বিয়েতে 2 বিঘা জমি বিক্রি করে ফেলে, হালের গরু বেচে দেয়। হাতি আনতে লোক গেল হালুয়াঘাট। সেখানে কালু শেখের 2টি মাদি হাতি আছে। বন থেকে কাঠের বোঝা টেনে নামায়। বিয়ের আগের রাতে মাহুতকে ঘাড়ে করে মাতু এসে দাঁড়ালো। উৎসাহী ছেলেমেয়েরা কলা গাছের পাহাড় বানিয়ে ফেলল উঠোনে। মাহুতের সঙ্গে 2 দণ্ড কথা বলার জন্য কি আগ্রহ সবার। মাহুত সাহেবের কি একটু তামাক ইচ্ছে করবেন? হাতির পিঠে চড়ে বর এসে নামল। লোকে লোকারণ্য। ভিড়ের চাপে গেট ভেঙে পড়ে, এমন অবস্থা। জরির মালায় বরের মুখ ঢাকা, কিছুই দেখা যাচ্ছে না। কলমা পড়ানোর আগে জরির মালা সরান হবে না, সেও রাত 1টার আগে নয়। বসে থাকতে থাকতে বিরক্ত হয়ে বর বন্ধুদের নিয়ে সিগারেট খেতে গেল বাইরে। অমনি হৈ হৈ করে উঠল সবাই। দেখেছি কি রং, যেন সাহেবদের রং। রাজপুত্র এসে দাঁড়িয়েছে যেন।
লিলিরও বিয়ে হলো এই বাড়িতে। 10-15 জন বন্ধু নিয়ে রোগামতো একটি ছেলে বসে রইল বাইরের ঘরে। নিতান্ত দায়ে সারা গুছের বিয়ে। ভালো ছেলে পাওয়া গেছে এই তো ঢের। তাছাড়া গয়না টয়নাও তো নেহায়েত কম দেওয়া হয়নি। মায়ের গলার হার, হাতের ছগাছা চুড়ি, নানিজান দিলেন কানের দুল, ছোট নানিজান নাম লেখা আংটি। কবুল বলতে গিয়ে লিলি তবু কেঁদে কেটে অস্থির। নানাজানের প্রবল ধমকের এক ফাঁকে কখন যে কবুল বলেছে তা শুনতেই পেল না কেউ। 9 মাইল পালকি করে গিয়ে ট্রেন পর্যন্ত উঠিয়ে দিয়ে আসবো আমি আর নবু মামা। বেডিং পত্তন নিয়ে দুজন কামলা আগে আগে চলে গিয়েছে। পালকির সঙ্গে তাল মিলিয়ে চলতে পারি না, বারবার পিছিয়ে পড়ি। নবু মামা বললেন, পায়ে ফোসকা পড়ে গেছে, আমি জুতা খুলে ফেললাম। সজনে তলায় এসে পালকি থামল। বেহারারা জিরোবে, পান্তামুখ খাবে। লিলি পালকির ফাঁক থেকে হাত বাড়িয়ে ডাকল, দুষ্টামি করবি না তো রঞ্জু? আমার জন্য কাঁদবি না তো? না, কাঁদব না। কাঁদবি না কি রে গাধা? বোনের জন্য না কাঁদলে কার জন্য কাঁদবি? আমার কি আর কেউ আছে? ট্রেন ছেড়ে দিল। এই বাড়ি ওই বাড়ি করে ট্রেন দ্রুত সরে যাচ্ছে। নবু মামা কাঁদছেন হু হু করে। বেহারা এসে বলল, দুজনে এসে বসেন পালকিতে, ফিরিয়ে নিয়ে যাই। লিলিকে ট্রেনে উঠিয়ে দিয়ে এসে আমার বয়স যেন হঠাৎ করে বেড়ে গেল। মনে হলো কিছু কিছু চিরন্তন রহস্য যেন বুঝতে পারছি। ধন্যবাদ গল্পটি মনোযোগ দিয়ে শোনার জন্য। আজ তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা। গল্পটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার দিয়ে পরবর্তী পর্বটি দেখতে সাথেই থাকবেন।